আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। গত কয়েকদিনে বিএনপির প্রচারণা দেখলাম, জামাতের প্রচারণা দেখলাম এবং বাংলাদেশের ওভারঅল রাজনৈতিক অঙ্গন সম্পর্কে মোটামুটি একটা বেশ গুরুত্বপূর্ণ ধারণা পেলাম। যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি ধীরে ধীরে নানামুখী আক্রমণে স্বাভাবিক অসহায় হয়ে পড়ছে। কারণ বিএনপির নেতা মাত্র একজন, তারেক রহমান, কিন্তু অন্যান্য যে দলগুলো আছে তারা সবাই সংগঠিতভাবে তারেক রহমানের উপর আক্রমণ করছে এবং বিএনপি মোটামুটিভাবে কোণঠাসা হয়ে পড়ছে। আজকে তারেক রহমান একটা কথা বলেছে, দুর্নীতি যেহেতু তারা 4-5বার চ্যাম্পিয়ন হয়েছিল 2001 থেকে 2006, সুতরাং তিনি নিজে বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছেন। এখন তিনি আর না পেরে খালেদা জিয়াকে টেনে নিয়ে আসছেন, যে খালেদা জিয়া দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেন নাই। অথচ খালেদা জিয়ার সময়, যখন খালেদা জিয়া ইনঅ্যাক্টিভ ছিলেন, তারেক রহমান হাওয়া প্রতিষ্ঠা করেছিলেন, তখন বাংলাদেশে এই কাহিনীটা হয়েছে। বাংলাদেশ পরপর 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারেক রহমান বাংলাদেশকে ফ্যাসিজমের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন এবং তারই ফল হিসেবে বাংলাদেশে 1-11 সরকার এসেছিল, সামরিক সরকার এসেছিল। তারা বাংলাদেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, কারণ রাজনৈতিক সরকার সম্পূর্ণ রকমভাবে ব্যর্থ হয়েছিল। রাজনৈতিক দলগুলো বাংলাদেশে শান্তি স্থাপনে সম্পূর্ণ রকমভাবে ব্যর্থ হয়েছিল। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে তারেক রহমান দিন দিন অসহায় হয়ে পড়ছেন। এখন নির্বাচনের আরও প্রায় 15 দিন 20 দিনের মতো বাকি আছে। এই সময়টাতে এই যে সম্মিলিত যে আক্রমণ, সেই আক্রমণে তারেক রহমান সম্ভবত, আমি যেটা দেখতে পাচ্ছি, পিছিয়ে পড়ছেন। আর নির্বাচনী যেই জরিপগুলো, সেগুলোতেও বিএনপি পিছিয়ে পড়ছে। এবং সর্বশেষ একটা জরিপে মানে দেখা গেল যে 178টা সিটে বিএনপি আগানো আছে, তেমন একটা কথা। যদিও জরিপের কোনো ভ্যালু নাই, জরিপের ভ্যালু হচ্ছে 0। জরিপগুলা খুব একটা কোনো কাজের না, কারণ আমরা দেখেছি ঢাকাতে যে 5টা ইউনিভার্সিটিতে নির্বাচনগুলো হয়েছে, সেখানে জামাত ভূমি-10 বিজয় পেয়েছে। এখানে একটা বড় ব্যাপার যে সাংগঠনিক শক্তিগুলোকে একত্রিত করা। এখন জামাত এদিক থেকেও আগানো আছে। জামাত তাদের পোলিং এজেন্ট, তাদের যে নির্বাচনী এজেন্ট যারা আছে, তাদেরকে তারা অনেক দিন আগে থেকে ট্রেনিং দিয়ে ফেলেছে। তাদের 300 আসনে এই নমিনেশনগুলা কারা কারা তাদের হয়ে কাজ করবে, তাদেরকে অনেক আগে থেকে তারা ঠিক করে ফেলেছে, রিক্রুট করে ফেলেছে। বিএনপি এখনও সেই কাজটা করতে পারেনি, তারা হয়তো বা প্ল্যানিং ফেজে আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি জামাত শিবির অনেক কাজে বিএনপি থেকে অনেক বেশি আগানো আছে, প্ল্যানিংয়ের দিক থেকে আগানো আছে। আজকে জামাতের আমির একটা কথা বলেছে, এখন যদি মাথা এত গরম হয় তাহলে চৈত্র মাসে কী হবে। মানে বিএনপি যে দিশেহারা হয়ে যাচ্ছে সেটা বিএনপির তারেক রহমানের কথা থেকে সেটা বুঝে যাচ্ছে। এবং এটা খুবই স্বাভাবিক। তিনি একা বলছেন, বিএনপিতে তার পক্ষ হয়ে বলার মতো লোকজন আমরা কাউকে দেখি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন, তার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। সালাউদ্দিন আহমেদ তার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন। তিনি সংবিধান বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন। এখন তিনি কি করেন তার কোনো খবর তো পত্রপত্রিকায় আসে না। আলটিমেটলি তিনি কোনো মিডিয়া কাভারেজ পাচ্ছেন না। যেটা হচ্ছে শুধুমাত্র তারেক রহমান, তিনি একা সব আক্রমণের শিকার হচ্ছেন, সব আক্রমণ ঠেকানোর চেষ্টা করছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিএনপি একরকম ব্যাকফুটে চলে যাচ্ছে এবং ভোটের মাঠে বিএনপি খুব দ্রুত পিছিয়ে পড়ছে। এবং আমরা যেটা মনে করছি, বিএনপি আগামী নির্বাচনে কোনোভাবেই তার গ্রাউন্ডটাকে একবার পিছিয়ে পড়লে সেখান থেকে উড়ে আসা অনেক কঠিন হয়ে যায়। বিএনপি 17 বছর পিছিয়েছে। গত 17 মাস ধরে তারা সংগ্রাম করেছে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের ভোটগুলোকে তারা হারিয়েছে। জামাত অনেক সংগঠিত হয়ে নানা রকমের চেষ্টা করেছে। আমি এখানে জামাতের একটাই নেগেটিভ সাইড বলেছিলাম, যে তারা ক্যাডার ভিত্তিক দল, তাদের কর্মী সমর্থকদেরকে তারা সংখ্যাটা খুব কম হয়, কারণ তারা ডানপন্থী, তারা মধ্যপন্থা বা বামপন্থাকে ধারণ করে না। বর্তমানে তারা সেটা চেষ্টা করছে, কিন্তু তারপরেও তাদের কর্মীর সংখ্যা কম হবে, তাদের পোলিং এজেন্ট বা ভোটার কেন্দ্রে যে এজেন্টগুলো সেগুলোর সংখ্যা কম হবে। হয়তো এদিক থেকে তারা পিছিয়ে থাকতে পারে, কিন্তু তারা ট্রেনিংটা অনেক আগের থেকে শুরু করেছে, রিক্রুটমেন্ট আগের থেকে শুরু করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিএনপি দিন দিন পিছিয়ে যাচ্ছে। তারেক রহমান তার টেম্পার হারিয়ে ফেলছেন, অথবা তার যে নির্বাচনী কৌশলগুলো, যেগুলো তিনি সামনে আনছেন, সেগুলা খুব বেশি কার্যকর কিছু হচ্ছে না। যাদেরকে তিনি তার মন্ত্রণা পরিষদে নিয়েছেন, তারা খুব বেশি কাজের বলে আমরা একদমই দেখতে পাই না। নির্বাচনী মনোনয়ন
তাদের যে পলিসি, সেই পলিসিতে তারা বেসিক্যালি চোর ডাকাত কেন্দ্রিক একটা সমাজ প্রতিষ্ঠা করার চিন্তা করছেন। তারা সেই পূর্ণ ধ্যান ধারণাতেই আছেন। তারা যোগ্যতাকে যদি প্রমোট করতেন, ঠিকমতো পলিসি যদি ফর্মুলেট করতে পারতেন, প্ল্যানিং যদি আগে থেকে হতো, সুতরাং আই হ্যাভ এ প্ল্যান, আমরা দেখতে পাচ্ছি প্ল্যানগুলো, যতগুলো প্ল্যান তারা সামনে নিয়ে আসছেন, প্রত্যেকটা প্ল্যান ডিজাস্টার হচ্ছে। শুধু প্ল্যান দিয়ে কাজ হয় না, you have to have someone to execute the plan, you have to have a dream and you have to formulate the plan rightly. শুধু একটা প্ল্যান বললেই হলো না, আমার একটা প্ল্যান আছে। হাজার হাজার প্ল্যান থাকে, আমরা ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্ট তৈরি করা হয়, হাজার হাজার প্ল্যান থাকে, তার মধ্যে প্ল্যানটাকে রিভিউ করতে হয়। সাকসেস রেট 1%, 2%, 5%, 10%। শুধু তারেক রহমানের প্ল্যান আছে, কিন্তু প্ল্যান থাকলেই তো হলো না, প্ল্যানটা এক্সিকিউট করার সামর্থ্য থাকতে হবে, এক্সিকিউট করার লোকজন থাকতে হবে, এক্সিকিউট করার মতো সামর্থ্য থাকতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী মাঠে তারেক রহমান দিন দিন পিছিয়ে যাচ্ছেন, বিএনপি দিন দিন পিছিয়ে যাচ্ছে, এবং সামনের যে 15-20 দিন সময় আছে, আমাদের প্রচণ্ড রকমের পজিটিভ একটা ধারণা আছে যে বিএনপি এর মধ্যে আরও পিছিয়ে যাবে, এবং যেখানে তারা অনেক 300 আসন পাওয়ার একটা পজিশন থেকে শুরু করেছিল, সেখানে এখন তারা হয়তো সরকারই গঠন করতে পারবে না, এমন একটা অবস্থা হয়তো চলে আসতে পারে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। বিএনপির জন্য সমবেদনা থাকতো, কেন এক সময়, এখনও আমার ফ্যামিলি বিএনপি করে, আমি বিএনপি করি, কিন্তু বিএনপির এই পরাজয় দেখতে আমাদের ভালো লাগে না। বাট উই হ্যাভ নো আদার চয়েস। বাংলাদেশের জন্য আমাদের কথা বলতে হবে, বাংলাদেশের জন্য আমাদের কথা বলতে হবে। বাংলার জল, বাংলার ফুল, বাংলার ফল, সত্যি হোক, সত্যি হোক, সত্যি হোক। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।